আসসালামু আলাইকুম। A10 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুধু মেয়র পদ নয়, ডিসেম্বরে নির্বাচনের দাবিতে এই আন্দোলন। অবস্থান কর্মসূচিতে বললেন ইশরাক। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজের পদত্যাগ দাবি, রিটের আদেশ কাল। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির। আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন, সিদ্ধান্ত সরকারের, বলছে ইসি। মানবিক করিডোর নিয়ে কারোর সাথে কথা বলেনি সরকার, বলবেও না, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। রাখাইনের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল নয়। ভারতের সাথে কোনো চুক্তি বাতিল হয়নি, ব্রিফিংয়ে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। পুশিন বন্ধে আলোচনা অব্যাহত ঢাকা দিল্লির। এবং 28 মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি শ্রম উপদেষ্টার। কাউকে ছাড় নয়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রাতে রাজধানীর কাকরাইলে দিনভর মেয়র হিসেবে তার শপথের দাবিতে চলা আন্দোলনে সংহতি জানাতে এসে তিনি এই দাবি জানান। দাবি মানা না হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। ইশরাক বলেন, এই আন্দোলন কোনো একক পদের জন্য নয়, এটা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আন্দোলন। এদিকে দিনভর বিক্ষোভে কাকরাইল ও এর আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে দিনভর চলা আন্দোলনে সন্ধ্যায় সংহতি জানাতে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রাজধানীর কাকরাইলে বিক্ষোভ কর্মসূচিতে তিনি বলেন, এই আন্দোলন কোনো একক পদের আন্দোলন নয়, এটি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আন্দোলন। কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন, এবং সম্পূর্ণ ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে। এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী, আমার সাথে যদি এই আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে? আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যেন সক্রিয়ভাবে অংশ নিতে না পারে, তার জন্য সরকারের দুই ছাত্র উপদেষ্টা মদদ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। দল গঠন করার পর এই সরকারের মধ্যেই তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল। তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম 2011 সালে, যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, সেখান থেকে আবার আমরা পেছনে গেলাম। গেল 6 দিন এই আন্দোলন নগর ভবনে হলেও সপ্তম দিনে এই আন্দোলন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করে ইশরাকের সমর্থকরা। কাকরাইলে পুলিশ তাদের বাধা দেয়, পরে সেখানে অবস্থান নেন তারা। দিনভর চলা এই আন্দোলনে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। ওনার প্রজ্ঞাপন জারি হয়েছে মেয়রের জন্য, কিন্তু তাকে এখনো শপথ করানো হচ্ছে না। স্থানীয় সরকার উপদেষ্টা তিনি তাল বাহানা করছেন। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত ইশরাক ভাইকে মেয়র হিসেবে আমরা দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। ইশরাক হোসেনকে আদালত থেকে রায় দিয়েছে, তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। সে তার জায়গায় বসবে, সিটে বসবে, এটা স্বাভাবিক। সে যাতে শপথ বাক্য পাঠের মাধ্যমে পুরো ঢাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাকে অবিলম্বে মেয়র পদটি ফিরিয়ে দেওয়া হোক। হাইকোর্ট, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে খণ্ড খণ্ড ভাবে অবস্থান নেন হাজারো কর্মী সমর্থক। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মাজহারুল হক মুহাজির, A10 বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, ইশরাক সমর্থকরা তো এখন কাকরাইলে অবস্থান নিয়েছেন, তো তারা আসলে কি ধরনের কর্মসূচি পালন করছেন?
আপনি জানেন যে দিনভর যে আন্দোলন, দিনভর যে দাবি দাওয়াগুলো ছিল সেই দাবিতে কিন্তু ইশরাক সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের দাবিতে অনড়, এবং সেই দাবিতে কিন্তু সন্ধ্যার পর একটা ভিন্ন মাত্রা যোগ হয়। সেই ভিন্ন মাত্রায় আমরা দেখতে পেয়েছি যে যে মানুষটাকে নিয়ে আন্দোলন ছিল সেই মানুষটা নিজে এসে এখানে সংহতি প্রকাশ করেন। আমরা দেখতে পেয়েছি ইশরাক হোসেন তিনি সন্ধ্যায় আসেন এবং তিনি তার বক্তব্য তুলে ধরেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইশরাক হোসেন এখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি যমুনা অভিমুখে তিনি অবস্থান নিয়েছেন, এবং আমরা একটু ইশরাক হোসেনের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই এবং আসলে জানতে চাই, জনাব ইশরাক হোসেন, আপনি আজকে এখানে যে বার্তাটা দিয়েছেন যে শুধু একক কোনো পদের জন্য আপনার আজকের এই আন্দোলন না, জাতীয় নির্বাচনের সাথে যুক্ত, এটা একটু পরিষ্কার করবেন কিনা দর্শকদের জন্য? আমি শুরু থেকেই আপনাদেরকে বলে আসছি যে এই আন্দোলনটি আমার ব্যক্তি ইশরাক হোসেনের নয়, অথবা আমার মেয়র পদের নয়। আপনার মনে রাখতে হবে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী ছিলাম, যার কারণে আজকে আমার সাথে এই বৈষম্য করা হয়েছে, এই বাধা প্রদান করা হয়েছে, এবং আমার প্রাপ্য যে অধিকার সেটির থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। তো এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা একাধিক উপদেষ্টা কর্মকাণ্ড আমরা সেটা দেখতে পেরেছি। তারা বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে, লোয়ার কোর্টে তারা নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করেছে, তারা উচ্চ আদালতে এখনো হস্তক্ষেপ করে চলেছে, এবং এন্টায়ার ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে তাদের ফোন কলের মাধ্যমে। এখন এইরকম একটি সরকারের অধীনে যদি আমরা আগামী জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করি, তাহলে আমাদের যে সারা দেশে বিএনপির প্রার্থীদেরকে কি ধরনের আচরণ তাদের প্রতি করা হবে, কি ধরনের বৈষম্য করা হবে, সেটি তুলে ধরাই ছিল আমাদের লক্ষ্য। এখন একটা শঙ্কা করছেন জাতীয় নির্বাচনেও বিচার বিভাগ কি ভূমিকা আছে, আপনার কি বলবেন? আমরা শঙ্কা করছি না, আমি এটা প্রমাণিত, আমার ঘটনাটির মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে এই সরকার তার যে শতভাগ নিরপেক্ষতা থাকার কথা সেটি তারা হারিয়েছে, বিশেষ করে কয়েকজন উপদেষ্টার কারণে। এবং তারা তো একটা দলের সাথে সম্পৃক্ত, তো তারা কেন পদত্যাগ করে সেই দলে জয়েন করে রাজনীতি করছে না? তাদের দলের প্রধান তো তিনি উপদেষ্টা ছিলেন, তাকে তো ধন্যবাদ জানানো দরকার, তিনি পদত্যাগ করে দলের প্রধান হয়েছেন। অন্যরাও তাহলে একই পথ অনুসরণ করা উচিত। এর বাইরেও আমরা ধারণা করি যে একাধিক উপদেষ্টা রয়েছে যারা বিএনপি বিদ্বেষী, তারা এখন তাদের সাথে এক হয়ে গিয়ে মানে আমাদের বিরুদ্ধে কি চক্রান্ত করবে, আদৌ নির্বাচনটি কি সময় মতো দিবে কিনা, ফলাফল কি ঘোষণা করবে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রকম রাখবে, তাদের পক্ষে রাখবে নাকি নিউট্রাল রাখবে, এই প্রশ্নগুলো চলে এসেছে। এবং এটা শুধু শঙ্কা না, এটা সমাধান করতে হবে। আমরা এখন সমাধানের আন্দোলনে নেমেছি। অনেক ধন্যবাদ ইশরাক হোসেন, সরাসরি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। দর্শক, আপনারা যতটা জানতে পারলেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে বিএনপি বিদ্বেষী একটা মনোভাব রয়েছে এই সরকারের মধ্যে, এমন অভিযোগ কিন্তু করেছেন ইশরাক হোসেন। এবং আমরা দেখতে পেয়েছি তিনি নিজে এখানে অবস্থান করেছেন, এবং দুই উপদেষ্টার যে পদত্যাগের দাবিটি রয়েছে সেই পদত্যাগ দাবি এবং সবকিছু মেনে নেওয়া না হলে তিনি তার আন্দোলন, তাদের এই আন্দোলন, ইশরাক সমর্থক যারা রয়েছে তাদের এই আন্দোলন তারা বন্ধ করবেন না, এবং রাজপথে যে ছেড়ে যাওয়ার, রাজপথে যে থাকার অবস্থা সেটি তারা বন্ধ করবেন না। এবং দর্শক, আপনারা আরেকটা বিষয় আমি তো হয়তো আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকের যে আন্দোলন সেই আন্দোলনটি কিন্তু ইশরাক হোসেন স্পষ্ট করেছেন যে এটি কোনো একক কোনো আন্দোলন নয়, জাতীয় নির্বাচনের দাবিতে তাদের এই আন্দোলন। এবং আসলে এখন দেখার বিষয়, আমরা অপেক্ষায় যে যেহেতু এখন ইশরাক হোসেন নিজেও তিনি এসেছেন, এবং অনেকেই বলছেন যে দলীয় সিনিয়র নেতাকর্মীরা হয়তো বা এখানে আসবেন, সমর্থন জানাবেন, সংহতি জানাবেন। এখন দেখা যাক যে আসলে আগামীকালকের অপেক্ষা, এখন বাকিটা কি হয়। তোহা। জি মুহাজির, আপনাকে ধন্যবাদ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের বিষয়ে আদেশ দেওয়া হবে আগামীকাল। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ আদেশের জন্য এই দিন ঠিক করেন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে বুধবার আদেশ দেওয়ার কথা ছিল। বেলা 12:30টায় আদালত বসার শুরুতেই হাইকোর্ট রুল ও স্থিতাবস্থা দিতে চাইলে আপত্তি জানান ইশরাকের আইনজীবীরা। পরে ইশরাকের আইনজীবী, রিট আবেদনকারীর আইনজীবী ও রাষ্ট্রপক্ষ শুনানি করেন। বেলা 1:15 পর্যন্ত চলা শুনানিতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। মামলা দায়েরের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করা,
কিন্তু 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তিনি বিধিবহির্ভূতভাবে আরজি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন। দুইজন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আরজি সংশোধন করেছেন। মহামান্য আদালতও চাচ্ছিলেন আইনগতভাবে জনাব ইশরাকের পক্ষে যে আইনজীবীরা অ্যাপিয়ার করেছেন তাদের বক্তব্যগুলোকে অন রেকর্ডে আনতে। শুনানিতে রিটকারীর আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন ইশরাকের আইনজীবীরা। তারা বলেন এই রিট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্দু তাপস। উনি এসে মামলা করতে পারতেন, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সাবারালি রিজেক্ট হবে। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। পরদিন 2 ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 3 মার্চ মামলা করেন ইশরাক হোসেন। গত বছর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 19 আগস্ট সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। ইশরাকের করা নির্বাচনী মামলায় গত 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সিইসি সহ অন্য নির্বাচন কমিশনারদের অপসারণ করে ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংস্কার কমিশনের সুপারিশের আগেই ফ্যাসিবাদী কায়দায় গঠিত নির্বাচন কমিশন একটি দলের পক্ষে কাজ করে নিরপেক্ষতা হারিয়েছে বলে অভিযোগ দলটির। এ সময় সরকারের আইন, অর্থ ও পরিকল্পনা এই 3 উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র বলেও দাবি করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তবে ইসি বলছে আগে স্থানীয় নাকি জাতীয় নির্বাচন হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার, নির্বাচন কমিশন নয়। মিজান শাহজাহানের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠন ও নতুন কমিশনের অধীনে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করে এনসিপির ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা। দুপুর 1টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে মূল ফটক দিয়ে কমিশন কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে আন্দোলনকারীরা। পুলিশের বাধার মুখে ভেতরে প্রবেশ করতে না পেরে প্রধান ফটকের সামনে বসে সমাবেশ করে এনসিপি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন সরকারের কয়েকজন উপদেষ্টা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে। অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন, তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। সংস্কার কমিশনের সুপারিশের আগেই ফ্যাসিবাদী কায়দায় ইসি গঠন করারও প্রতিবাদ জানানো হয়। তারা বলেন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ট্রাইব্যুনালে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল না করে উল্টো গেজেট প্রকাশ করে কমিশন শপথ ভঙ্গের মাধ্যমে সাংবিধানিক পদে থাকার অধিকার হারিয়েছে। স্থানীয় সরকারগুলোকে কলুষিত করতে চায়, এটা বাংলাদেশে বারবারই হয়ে আসছে। বিএনপি মুখে বলে গণতন্ত্র, কিন্তু অন্তরে তাদের ফ্যাসিস্ট মনোভাব। এনসিপি যখন বাইরে বিক্ষোভ করছিল তখন ইসিতে 5ম কমিশন বৈঠক চলছিল। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ইসি পুনর্গঠনের বিষয়টি রাজনৈতিক হওয়ায় তা নিয়ে মন্তব্য নেই, তবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেঁটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। এদিনের মতো বিক্ষোভ সমাবেশ স্থগিত করলেও সিএসি সহ অন্য কমিশনাররা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় এনসিপি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এনসিপির নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জয়ত প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি দাবি করেন নির্বাচন কমিশন এখনও আস্থা হারানোর মতো কোনো কাজ করেনি। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের চলমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে দাবি করেন জয়নুল আবেদিন ফারুক। এ সময় দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। এদিকে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম বলেন
করিডোর সমুদ্র বন্দর বিদেশি কোম্পানিকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান অনির্বাচিত সরকারের নেই। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছে? দাবি কি আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে? তাইলে তো আপনারাই ইউনুসকে মানেন না, আপনারাই তো ইউনুসের কথা শোনেন না। মিয়ানমার সীমান্তে করিডোর নিয়ে সরকারের সাথে কারও কোনো আলোচনা হয়নি। এ নিয়ে কোনো পক্ষের সাথে বাংলাদেশ আলোচনা করবেও না। এই তথ্য জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অভিযোগ করেন, প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যম করিডোরের প্রসঙ্গটি সবার আগে সামনে এনেছিল। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এও জানান, মিয়ানমার, আরাকান আর্মি সহ সংশ্লিষ্ট সবার সম্মতিতে রাখাইনে ত্রাণ পৌঁছানোর বিষয়টি বিবেচনা করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। মিয়ানমারের রাখাইন প্রদেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের মধ্যে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি নতুন করে আলোচনা তৈরি হয় করিডোর প্রসঙ্গ নিয়ে। রাখাইনে ত্রাণ সামগ্রী পৌঁছাতে সরকার সীমান্তে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত বলে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে দেখা দেয় তুমুল বিতর্ক, বিরোধিতা করে রাজনৈতিক দলগুলো। করিডোর ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করতে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। উনি দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং। করিডোরের প্রচলনে কিন্তু বাংলাদেশ থেকে ওঠেনি, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। তবে করিডোর দেওয়ার বিষয়ে আলোচনা না হলেও রাখাইনে ত্রাণ সামগ্রী পৌঁছাতে বাংলাদেশের সীমান্ত ব্যবহারে জাতিসংঘ আহ্বান জানিয়েছে বলেও স্পষ্ট করেন নিরাপত্তা উপদেষ্টা। করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। তিনি জানান, রাখাইনের অভ্যন্তরীণ সংকট দূর না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন দূরের কথা, বরং নতুন শরণার্থী বাংলাদেশে প্রবেশের আশঙ্কা রয়েছে। আমাদের একটা আশঙ্কা হচ্ছে এই অবস্থাতে খাবার না পেয়ে, ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে, বিশেষ করে রোহিঙ্গারা যারা সবচেয়ে ভালনারেবল অবস্থায় আছেন, তাদেরই আবার চলে আসার প্রবণতা বেশি হতে পারে। অভ্যন্তরীণ পরিস্থিতি উন্নতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মিও ইতিবাচক বলে জানান নিরাপত্তা উপদেষ্টা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ভারতের সাথে থাকা কোনো চুক্তি এখনো বাতিল করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি একথা বলেন। ভারত থেকে পুশিন বন্ধে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ বলেও জানান তিনি। ভারত বাংলাদেশ সরকারকে দেশটিতে অবস্থানকারীদের একটি তালিকা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই তালিকা যাচাই করছে। ভারতীয় নাগরিকদের অবশ্যই ফেরত নিতে হবে বলেও জানান তিনি। ভারতের স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক রফতানি বন্ধের বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে একটি চিঠি পাঠানো হচ্ছে, এটি বাণিজ্য উপদেষ্টা দেখছেন বলেও জানান তিনি। সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। র্যাব সদস্যদের অতিথি ভুলে নতুন উদ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর উত্তরায় র্যাব সদর দফতরে বাহিনীর 21তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে সদস্যদের কাজ করার তাগিদ দেন তিনি। বিগত সরকার র্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, র্যাব সংস্কার ও পুনর্গঠনের কাজ শেষ হলে জনগণ শিগগিরই এর সুফল ভোগ করবেন। অন্তর্বর্তী সরকার সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলেও জানান এই উপদেষ্টা। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
5 আগস্ট পরবর্তী গড়ে ওঠা মব কালচার বন্ধে এখন থেকে ঢাকা মহানগর পুলিশ জিরো টলারেন্স দেখাবে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে কেউ মব তৈরির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। এ সময় তিনি জানান, ধানমন্ডিতে এক ব্যবসায়ীর বাসায় সমন্বয়ক পরিচয়ে এনসিপির মব সৃষ্টিকারীদের মুচলিকার বিনিময়ে ছাড়া হয়েছে। এতে তারা ভবিষ্যতে আর কখনো এমন কর্মকাণ্ড করবেন না বলে উল্লেখ করেন তিনি। এদিকে রাজধানীর হাজারীবাগ ও ঝিগাতলায় পৃথক দুটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মোট 14 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। 5 আগস্টের পরবর্তী সময়ে যে ধারাবাহিকতাগুলো বেশ কিছু ঘটনা ঘটেছে, হয়তো ওইটার আলোকেই তারা গেছে, কিন্তু আমরা এটার ব্যাপারে একেবারে স্ট্রিক্ট জিরো টলারেন্সের ব্যাপারে যে এই মব সৃষ্টি করে কাউকে যেন মব সৃষ্টি করে কোনো কিছু করা না হয়, এটার ক্ষেত্রে পুলিশের অবস্থান একেবারে কালকে যে সেই পরশুদিন যেটা দেখেছেন সেম অবস্থানটা আমাদের এখন থেকে দেখতে পাবেন, এবং ইতিপূর্বে যেটা ঘটেছে এরপরে আর আমরা করতে দেব না। 28 মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে এক বৈঠকে তিনি একথা বলেন। শ্রম উপদেষ্টা বলেন, হয় পাওনা শোধ করতে হবে, না হলে জেলে যেতে হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয়ে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নৌ ব্যবস্থাপনা, নিরাপদ নৌ চলাচল, শৃঙ্খলা, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বৈঠক করে নৌ পরিবহন মন্ত্রণালয়। এ সময় উপদেষ্টা শাখাওয়াত হোসেন বলেন, 28 মের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ না করলে কঠোর হবে সরকার। 2-4টা মালিককে নিয়ে বসছিলাম এখানে, এখন সিদ্ধান্ত হয়েছে যে ওনারা ওনাদের ঘর বাড়ি বিক্রি করে আমাকে 28 তারিখের মধ্যে শ্রমিকদের টাকা পয়সা করবেন, আর যদি না করেন তাদের জন্য আমার হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, শ্রমিকদের বেতন না দেয়ায় 5 জন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, বেতন না দিলে কোনো মালিককে ছাড় দেওয়া হবে না। মালিকদের আমি অনুরোধ করছি, যেভাবে পারেন আপনারা হয় টাকা পয়সা শোধ করেন, অথবা আপনাদেরকে জেলে যেতে হবে। এবং আমি এটা ধমকি দিচ্ছি না, ওয়ারেন্ট জারি আছে, আমরা ওয়ারেন্টটা এক্সিকিউট করছি না। আর বিদেশে যাওয়ার কথা কালকে আবার বলেছি, নট এ সিঙ্গেল পার্সন উড লিভ। কয়েকজনকে আমি বলেছি আপনারা ঢাকা শহর ছাড়তে পারবেন না, টু টক অফ। এটা মাসের পর মাস, বছরের পর বছর ওনারা কেন বেতন দেন বুঝি না। গত ঈদ যাত্রায় সবাই খুশি ছিল জানিয়ে নৌ উপদেষ্টা বলেন, প্রত্যেক লঞ্চে 5 জুন থেকে 4 জন করে অস্ত্রধারী আনসার থাকবে। আর ঈদের 3 দিন আগ থেকে পরের 7 দিন পর্যন্ত বাল্ক হেড চলবে না। এছাড়া রাতে স্পিড বোট চলাচল বন্ধ থাকবে বলেও জানান উপদেষ্টা শাখাওয়াত হোসেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আগামী কোরবানির ঈদে পশুর চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে 30,000 মেট্রিক টন লবণ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে কোরবানির ঈদের হাট ব্যবস্থাপনা, চামড়ার মূল্য নির্ধারণ, চাঁদাবাজি বন্ধ ইস্যুতে বৈঠক শেষে তিনি একথা জানান। বশিরউদ্দিন বলেন, চামড়ার মূল্য নির্ধারণ ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এতিমের হক নিশ্চিত করা হবে, প্রয়োজনে কাঁচা চামড়া রফতানিও করা হবে। কোরবানির হাটের হাসিল 5% থেকে কমানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এছাড়া পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, সে লক্ষ্যে একটি হটলাইন নম্বর চালু করা হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে 30,000 টনের অধিক আমরা লবণ সরবরাহ করব, এবং আমরা মূল্য নিশ্চিতকরণের উদ্দেশ্য যদি মনে হয় যে কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করে দেওয়ারও যদি প্রয়োজন হয় আমরা করে দিব। প্রধান উপদেষ্টার আগ্রহ যে উনি চান আমরা যে এতিমের হক, এটার জন্য তারা উপযুক্ত নির্দিষ্ট মূল্য পায়। শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানফিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। এদিকে দুদক বলছে, দুর্নীতির তথ্যপত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। দুর্নীতি দমন কমিশনে আসেন জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা ও সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর।
সাবেক এই নেতার বিরুদ্ধে এনসিটিভিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ঘুষ, জেলা প্রশাসক নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের তবদির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন সালাউদ্দিন তানভীর। 110 কোটি টাকার কাগজে 400 কোটি টাকা কমিশন বাণিজ্য হয় কিভাবে? আবার কিছুদিন আগে আরেকটা রিপোর্ট হয়েছে 28 কোটি টাকার। সেই রিপোর্টের মধ্যে স্বাভাবিকভাবে বাংলাদেশের যে কোনো অঙ্ক জানা ব্যক্তি যদি ওই জায়গাতে হিসাব করে এবং যে তথ্যগুলো ওখানে লেখা হয়েছে সেটাও যে একটা ভুলভাল তথ্য দিয়ে ভরা, এটা একদমই দেখা যাচ্ছে। চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে। তুহিন ফারাবী গণমাধ্যমকে এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান অভিযোগ ভিত্তিহীন। আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে আপনারা তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। বাট আমার দিক থেকে আমি এটাকে অসত্য এবং মিথ্যা বলে আমি দাবি করছি আমার পক্ষ থেকে। দুদক বলছে দুর্নীতির অভিযোগ ও অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বক্তব্য শুনেছেন, ওগুলো তাদের তথ্যপাত্রগুলো বিশ্লেষণ করবেন, পরবর্তী ব্যবস্থা কি হবে তাদের শোনা, তাদের বলা বক্তব্যগুলো এবং আমাদের কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ডের ভিত্তিতে বিচার বিশ্লেষণ করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের 31 মের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয় সকাল 8টায়। প্রথম আধা ঘন্টায় শেষ হয়ে যায় ওই দিনের সব টিকিট। এবারও শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করায় ফাঁকা গোটা কমলাপুর রেলওয়ে স্টেশন। 1 জুনের টিকিট 22 মে, 2 জুনের টিকিট 23 মে এবং 3 জুনের টিকিট 24 মে। সেই সাথে 4, 5 ও 6 জুনের টিকিট যথাক্রমে 25, 26 ও 27 মে পাওয়া যাবে। ঈদ পরবর্তী ফিতরি যাত্রার 9 জুনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 30 মে থেকে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রতিনিয়ত বাজেট বরাদ্দ কমছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি জানান, বাজেটে যে পরিমাণ অর্থ বরাদ্দ থাকে তা ব্যয় করতে না পারার কারণে বিনিয়োগ কমছে। যুব সম্প্রদায় ও সরকারের সংস্কার নিয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সিপিডি আয়োজিত সংলাপে এসব কথা বলেন ফাহমিদা খাতুন। এতে জানানো হয়, প্রথাগত শিক্ষা ব্যবস্থা দিয়ে কর্মসংস্থান বাড়ানো সম্ভব নয়। প্রযুক্তি নির্ভর ও কারিগরি শিক্ষায় তরুণদের যুক্ত করার পরামর্শ দেন গবেষকরা। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানান, শুধু বরাদ্দ নয়, বাজেট ব্যবহারের সক্ষমতাও বাড়াতে হবে। এবারে খেলার খবর। জিতলেই সিরিজ বাংলাদেশের, এমন সমীকরণের ম্যাচে শারজায় সংযুক্ত আরব আমিরাতের কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে 57 রানে 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আমিরাতের 2 মিডিয়াম পেসার হায়দার আলী ও মতিউল্লাহ খানের বলেই পথ হারায় টাইগাররা। ব্যাটারদের অবিশ্বাস্য আত্মসমর্পণে 71 রানে 7 উইকেট হারিয়ে স্বল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। 18 বলে দলের পক্ষে সর্বোচ্চ 40 রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। 3 ম্যাচের সিরিজ চলছে 1-1 সমতায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 121 রান। আসন্ন টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফরে যেতে আপত্তি জানিয়েছে জাতীয় ক্রিকেট দলের 3 সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। দুপুরে বিসিবিতে সাংবাদিকদের তিনি জানান, সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা, ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। বাকিরা সবাই যাচ্ছে, বাকিরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি আরো 2-1 মধ্যে ছিল, বাট পরবর্তীতে ডিসাইডেড না, ঠিক আছে, অন্যরা যখন যাচ্ছে দল, এবং তারা ফিল করেছে না যাওয়াটা বোধহয় ততটাই ডিফিকাল্ট হবে না। তারা তাদের ইনিশিয়াল যে ছিল সেটা পরিবর্তিত করেছে এবং দে আর অল গোয়িং নাও।
শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। শুধু মেয়র পদ নয়, ডিসেম্বরে নির্বাচনের দাবিতে এই আন্দোলন। অবস্থান কর্মসূচিতে বললেন ইশরাক। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজের পদত্যাগ দাবি, রিটের আদেশ কাল। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির। আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন, সিদ্ধান্ত সরকারের, বলছে ইসি। মানবিক করিডোর নিয়ে কারোর সাথে কথা বলেনি সরকার, বলবেও না, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। রাখাইনের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল নয়। ভারতের সাথে কোনো চুক্তি বাতিল হয়নি, ব্রিফিংয়ে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। পুশিন ও আমদানি বন্ধে যোগাযোগ অব্যাহত ঢাকা দিল্লির। এবং 28 মের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি শ্রম উপদেষ্টার। কাউকে ছাড় নয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। A10 বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/A10 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।